ভিনিসিয়াসের 19 ম্যাচ যাবৎ গোল করতে হবে না, এল ক্লাসিকোতে গোল করলেই হবে। আবারও এল ক্লাসিকোতে মাদ্রিদের অধপতন। মাদ্রিদ সিজনের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে 3-2 গোলে হেরে গেছে। আর এই হারটা কোনো যেন তেন হার না, এটা সৌদি আরবের মাটিতে মাদ্রিদকে বেশ ভালোভাবেই ধুয়ে দিয়েছে। মাদ্রিদের জেতার এমন একটা সুযোগ তৈরি হয় না যেই মোমেন্টে মনে হয়েছে মাদ্রিদ জিততে পারবে বা মাদ্রিদ গোল দিয়ে এগিয়ে আছে। ম্যাচের শুরুর দিকে খেলাটা খুব একটা ইন্টারেস্টিং ছিল না, খেলাটা একদম বোরিং টাইপের ছিল। ম্যাচের ফার্স্ট চান্স ক্রিয়েট হয়েছে ম্যাচের 13 মিনিটে, মানে বুঝতে পারতেছেন 13 মিনিটে ফার্স্ট চান্স ক্রিয়েট হয়েছে। এর আগে কেউ কোনো দল একটা চান্স ক্রিয়েট করতে পারে নাই, শুধু বল লস্ট করতেছিল, পাস খেলতেছিল, ইত্যাদি ইত্যাদি, মানে একদম বোরিং টাইপের খেলাটা ছিল। আর 13 মিনিটে যে চান্স ক্রিয়েটটা হয়েছে সেটা করেছিল ভিনিসিয়াস জুনিয়র, আর যে বলটা জোয়ান গার্সিয়া খুব ভালোভাবেই ট্যাকেল দিয়েছে, ভালোভাবেই সেভ দিয়েছে। আর জোয়ান গার্সিয়া মানে বার্সেলোনার যদি ধরেন আপনি 3টা প্লেয়ার সিলেক্ট করেন যে 3টা প্লেয়ার ভালো খেলেছে সবচেয়ে বেশি, তার মধ্যে জোয়ান গার্সিয়া থাকবেই, এটা মাস্ট বি, থাকবেই। ম্যাচের 22 মিনিটে আমরা ছোটোখাটো একটা গ্যাঞ্জাম দেখতে পাই, আর সেই গ্যাঞ্জামটা শুরু হয়েছিল লামিন ইয়ামালকে নিয়ে। লামিন ইয়ামাল বল রিসিভ করার সময় রাউল অ্যাসেন্সিও পাড়া পড়ে লামিন ইয়ামালের পায়ে। রাউল অ্যাসেন্সিও বল ট্যাকেল করতে নিয়েছিল, সেই সময় পাড়াটা মানে লামিন ইয়ামালের পায়ের ওপরে পড়ে যায়, যে কারণে ইয়ামাল একটা ডাইভ করছিল, সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছিল, খুব একটা ব্যথা পায় নাই সে ডাইভ করতেছিল। তারপরে সেখানে ছোটোখাটো একটা গ্যাঞ্জাম দেখতে পাই, কিন্তু সেটা এল ক্লাসিকো গ্যাঞ্জাম আমার মনে হয় নাই। আর যতবারই ম্যাচের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, মানে ছোটোখাটো একটা ফাউল হলে একটু গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, যদিও সেই গ্যাঞ্জামগুলো আহামরি তেমন কিছু না, বা গ্যাঞ্জামের কারণে কোনো প্লেয়ার বা কোনো কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ, এক্সট্রা বেঞ্চ প্লেয়ার কেউ একটা রেড কার্ড ক্যান্সিল করে নাই, এটা এল ক্লাসিকোতে খুব রেয়ার। মানে গ্যাঞ্জামের কারণে রেড কার্ড কনসিড করে না, এটা এল ক্লাসিকোতে খুবই রেয়ার। অন্যান্য ম্যাচে যদি আপনি বিচার করেন যে গ্যাঞ্জামের কারণে রেড কার্ড কনসিড করেছে, এইটাই অনেক বেশি রেয়ার হয়ে যায়। আর এখানে না করলে এটাই রেয়ার, মানে এল ক্লাসিকোতে মারামারি থাকবে, এটা ভেরি কমন একটা বিষয়। বা অন্য এটা আমরা ওই বিষয়ে না যাই। আর ইয়ামালকে ফাউল করার পর থেকে মাদ্রিদ যখন মাঠে ফিরেছে, মাঠে ফেরার পর থেকে প্রত্যেকটা বল লস্ট করতেছিল, প্রত্যেকটা পজিশনের প্লেয়ার, ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড, প্রত্যেকটা পজিশনের প্লেয়াররা বল লস্ট করতেছিল। মানে যার কাছেই বল যায় সে অপোনেন্টকে পাস দিয়ে দেয় বা মানে ফলস পাস দিয়ে দেয়, যার মাধ্যমে বার্সেলোনা অনেকগুলো অ্যাডভান্টেজ নিয়েছে এই ফলস পাসগুলোর মাধ্যমে। আর এইভাবেই চলতে থাকে। ম্যাচের 35 মিনিটে গিয়ে রাফিনা একটা গোল করে ফেলে, আর যেই গোলটাও এরকম ভুল পাস থেকেই আসে। মানে যে গোলটা মানে লেফট সাইড থেকে হয়েছে, আর লেফট সাইডে মানে ওই জায়গায় ফুল ব্যাকে ছিল ফেদে ভালভার্দে সেখানে অ্যাবসেন্স ছিল। মানে রাইট ব্যাকে ফেদে ভালভার্দেকে খেলানো হয়, এইটা মানে খুব কঠিন একটা বিষয়। সেখানে যদি ট্রেন্ড থাকতো তাহলে হয়তো বা ফেদে ভালভার্দেকে একটু ওপরে পুশ করা হতো, তাহলে হয়তো বা ভালভার্দে নিজের বেস্টটা দিতে পারতো। কিন্তু ভালভার্দে তো একজন মিডফিল্ডার, তাকে রাইট ব্যাকে খেলানো হয়, সে খেলতে পারে ঠিক আছে, কিন্তু তার সাইডটা দিয়েই কিন্তু অপোনেন্ট অ্যাডভান্টেজ নিয়েছে। রাফিনা কিন্তু লেফট সাইড থেকেই গোল করেছে, অর্থাৎ যেটা মানে রিয়াল মাদ্রিদের যেটা রাইট ব্যাক। আর রাফিনা তো লেফট সাইডে অলওয়েজ ভালোই খেলে, লেফট উইঙ্গার, সে একজন লেফট উইঙ্গার, তাকে মাঝে মাঝে রাইট উইং পজিশনে খেলানো হয়, সেন্টার ফরওয়ার্ড হিসেবেও মাঝে মাঝে খেলানো হয়। সে একজন মানে সেন্টার ফরওয়ার্ডও খুব ভালো খেলে, সে খারাপ খেলে ব্যাপারটা এমন না, সেন্টার ফরওয়ার্ড অনেক ভালো খেলে, কিন্তু লেফট সাইডেও সে একদম পারফেক্ট মানে প্লেয়ার বলা চলে। আচ্ছা, তারপরের বিষয়ে আসি আমরা। ফার্স্ট হাফের এডিট টাইমে ম্যাচের 46 মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র একটা অসাধারণ গোল করে ফেলে, অ্যান্ড যেই গোলটি ছিল টোটালি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মাধ্যমে ভিনিসিয়াস জুনিয়র গোলটা করতে পেরেছে। আর সেই গোলটি করার মাধ্যমে রিয়াল মাদ্রিদ 1-1 গোলের সমতায় চলে আসে। আর 1-1 গোলের সমতায় আসার মাত্র 2 মিনিট পরে, মানে 46 মিনিটে গোলটা হয়েছে, 48 মিনিটে লেভানডস্কি আরেকটা গোল করে দেয় বার্সেলোনার হয়ে। আর লেভানডস্কি গোলটা করার মাধ্যমে ম্যাচের স্কোর লাইন হয়ে যায় 2-1। আর লেভানডস্কি গোল করেছে, বার্সেলোনাও থেমে নেই, বার্সেলোনার হয়ে গঞ্জালো গার্সিয়া একটা গোল করে ফেলে, যেইটা কিনা কর্নার থেকে বল এসেছিল, আর সেখানে একটা ফাউল অ্যাপ্লাই করেছিল বার্সেলোনা, যদিও সেখানে ফাউল দেওয়া হয় নাই। আর সেই ফাউলটা না দেওয়ার কারণে হ্যান্সি ফ্লিক কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে অ্যাপ্লাই করছিল। আর সেই মুভমেন্টে আপনি একটা জিনিস দেখেন, ম্যাচের 46 মিনিটে একটা গোল, 48 মিনিটে একটা গোল, 50 মিনিটে একটা গোল, মানে 2 মিনিট পর পর একটা করে গোল। মানে ফার্স্ট হাফে অ্যাডিট টাইমটা যেই এনজয় করতে পেরেছি, পুরো ম্যাচ ওভারঅল মানে খুব একটা এনজয় হয় নাই, মানে এইটার তুলনায় পুরো ম্যাচ আর এনজয়ই বলা চলে না, মানে এখানে যত একটা ফিল করতে পেরেছি। আর যদিও মানে মাদ্রিদ তারপরে
খুব একটা ভালো করতে পারে নাই, মানে সেকেন্ড হাফে মাদ্রিদ অত একটা ভালো খেলে নাই, যদিও আশা যা করেছিলাম তার থেকে ভালো খেলেছে, কিন্তু মানে রিয়াল মাদ্রিদের খেলা এটা মানে এটা মাথাতেই আমার আসে না রিয়াল মাদ্রিদ এইরকম খেলবে। আচ্ছা তারপরে আমরা আসি সেকেন্ড হাফের শুরুতে। সেকেন্ড হাফের শুরুর দিকে মাদ্রিদ বেশ ভালোই চান্স ক্রিয়েট করতেছিল, মাদ্রিদ অনেকগুলো চান্স ক্রিয়েট করার সুযোগ পেয়েছিল, কিন্তু সেগুলোকে প্রপারলি যে কাজে লাগাবে সেরকম একটা প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফরওয়ার্ড লাইনে এমন একটা প্লেয়ার নাই যে প্লেয়ারটা প্রত্যেকটা বলকে কাজে লাগাবে অথবা অন টার্গেট অফ টার্গেট শুট করবে, এরকম কোন একটা প্লেয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে কিলিয়ান এমবাপ্পের অনেক বড় একটা অভাব খুঁজে পাওয়া গেছে, কিন্তু যখন কিলিয়ান এমবাপ্পে নেমেছে সে তার নিজের অভাবটাও নিজে পূরণ করতে পারে নাই। মানে কিলিয়ান এমবাপ্পে যেই লেভেলের প্লেয়ার সেরকম খেলা আমরা খুব একটা পাই নাই তার থেকে, যদিও সে ইনজুরি থেকে ফিরে এসেছে। আর ইনজুরি থেকে ফিরে আসার পরে একটা প্লেয়ার মানে আগের মতো পারফরমেন্স করবে এটা মানে স্বপ্নই বলা চলে। সে তাকে সময় দিতে হবে, এটা মানতে হবে, তাকে সময় দেওয়া উচিত। আর তাকে যেহেতু সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছে তার খুব একটা দোষ আছে বলে আমি মনে করি না। ম্যাচের ৭২তম মিনিটে রিয়াল মাদ্রিদের একটা মিস্টেক থেকে বার্সেলোনা একটা গোল করে ফেলে, যে গোলটা কিনা করেছে রাফিনিয়া। রিয়াল মাদ্রিদ মিস্টেক কোথায় করেছে, সেই বলটা মানে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কর্তোয়া আটকাতে পারতো, কিন্তু রাউল অ্যাসেন্সিওর পায়ে লেগে বলটা একটু মানে সাইডে চলে যায়, যেটা কিনা গোলকি ড্রাইভ করেছে এক সাইডে আর বলটা সোজা চলে গেছে, যার কারণে মানে গোলকিপার থিবো কর্তোয়া আটকাতে পারে নাই। আর এর কারণে মাদ্রিদ পিছিয়ে যায়, আর এই পেছানো থেকে আর আগাতে পারে নাই, মাদ্রিদ এখানেই হেরে যায়। ম্যাচের 90 মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করার কারণে নেদারল্যান্ডের প্লেয়ার ফ্র্যাঙ্কি ডিয়নকে রেড কার্ড দেওয়া হয়। আর রেড কার্ডটা দেওয়ার পরে আমি ভাবতেছিলাম ফ্র্যাঙ্কি ডিয়ন তো নর্মালি রেড কার্ড কনসিড করে না, সে খুব সেফভাবে খেলার চেষ্টা করে, তাকে ইয়েলো কার্ডটা দেওয়া অনেক টাফ বিষয়। তার যদি আপনি হিস্ট্রি চেক করেন তাহলে দেখবেন সে খুব একটা রেড কার্ড কনসিড করে না, মানে এরকমই সে প্লেয়ার। আর তাকে মানে কিলিয়ান এমবাপ্পে যেভাবে ডাইভ করেছে পড়ে গিয়ে, মানে তাকে রেড কার্ড দিতেই হবে এমন একটা অবস্থা, এটা মানে সিরিয়াস একটা ফাউলের মতোই ছিল। আর তারপরে মানে এই ফাউলটা করার পরে প্রায় 3 মিনিট সেখানে নষ্ট হয়ে যায়, মানে 3 মিনিট সেই মানে রেড কার্ড নিয়ে একটু গ্যাঞ্জাম হয়েছিল, ছোটোখাটো একটা গ্যাঞ্জাম, কিন্তু এল ক্লাসিকোর গ্যাঞ্জামের তুলনায় এটা তেমন কিছুই না, মানে এটা খুব একটা গ্যাঞ্জাম বলা যায় না এল ক্লাসিকো সেই জায়গায়। তো এই মানে ফাউলটা হওয়ার পরে ম্যাচ যখন স্টার্ট হয় 3 মিনিট পরে, সেই 3 মিনিট পরে যখন ম্যাচ স্টার্ট হয় তখন মাদ্রিদ বেশ ভালোই অ্যাটাক তৈরি করতেছিল। আর মাদ্রিদ যখন অ্যাটাকগুলো তৈরি করতেছিল সেই একটা বল আবার ব্যাক চলে গিয়েছিল, যেইটা কিনা রাশফোর্ড একটা গোল করতে নিয়েছিল, সেটা বারের খুব কাছ দিয়ে চলে গিয়েছিল, যেটা একটুর জন্য গোল হয় নাই। আর সেই গোলটা হলে হয়তো বা মাদ্রিদ 4-2 গোলে হারতে পারতো। আর যে গোলটা না হওয়ার কারণে মাদ্রিদ আরও কয়েকটা সুযোগ তৈরি করতে পেরেছে। সেকেন্ড হাফে অ্যাডিট টাইমে মাদ্রিদ প্রায় 5টা অথবা 6টা সুযোগ তৈরি করেছে, যেগুলো প্রত্যেকটা বিগ চান্স হিসেবেই ধরা যায়। এই ম্যাচের পরে আবারও প্রশ্ন উঠবে, সাবি আলোনসো কি রিয়াল মাদ্রিদের জন্য যথেষ্ট নাকি না? আমার এখন মনে হচ্ছে, কেন জানি এখন মনে হচ্ছে সাবি আলোনসো রিয়াল মাদ্রিদের জন্য যথেষ্ট না। আমি এতদিন বলে আসছি সাবি আলোনসোকে আরও সময় দেওয়া উচিত, কিন্তু আমি এখন বলতেছি সাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদের মানে আর কিছুদিন পরে মানে অ্যাটলিস্ট উইন্টার তো চলে গেল, সামারের পরে তাকে স্যাক করা হোক, কারণ তাকে তো মানে খুব একটা কাজে দিচ্ছে না, তাকে বিগ ম্যাচে রেজাল্ট পাওয়া যাচ্ছে না, তার থেকে টোটাল বিগ ম্যাচে মেবি 3টা বিগ ম্যাচে সে ভালো খেলেছে, 3টা অথবা 2টা, একটা অ্যাথলেটিকো আর একটা বার্সেলোনার লালিগার ম্যাচে, এই 2টা ম্যাচে সে ভালো খেলেছে। আর যতগুলো বিগ ম্যাচ খেলেছে সে তো একটাও জিততে পারে নাই, মেবি একটা জিততে পেরেছিল ইউভেন্টাসের সাথে যেটা খেলা হয়েছিল। তাছাড়াও মানে মাদ্রিদের সাথে সাবি আলোনসো হচ্ছে না। আমি এতদিন বলে আসছি যে মাদ্রিদের জন্য সাবি আলোনসোকে আর একটু সময় দেওয়া উচিত, কিন্তু আমি এখন বলতেছি যে সাবি আলোনসোকে স্যাক করা উচিত। মানে এটা যদিও পেরেজের দায়িত্ব, পেরেজ বুঝবে এটা কী করতে হবে। আর আরেকটা জিনিস, ভিনিসিয়াস মানে অপোনেন্টরা, রাইভাল ফ্যানরা অর্থাৎ বার্সেলোনা ফ্যান্সরা সবসময় ট্রল করে গেছে যে ভিনিসিয়াস 19 ম্যাচ যাবৎ গোল করে না দেখে ভিনিসিয়াসকে বলা হয় যে ভিনিসিয়াস 19 ম্যাচ যাবৎ ক্লিন শিট রেখেছে। এইটা মানে আমি শুনে হাসবো না রেগে যাব কিছু বুঝতে পারতেছিলাম না। আর আজকের ম্যাচটা দেখার পর একটা কথা বলতে চাই, ভিনিসিয়াস এল ক্লাসিকোতে যদি গোল করতে পারে তাহলে তার 18-19 ম্যাচ 20 ম্যাচ ক্লিন শিট রাখলে কোনো সমস্যা নাই, এল ক্লাসিকোতে গোল করলেই হবে। সো গাইজ, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মতামত জানিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।